আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রদেরকে আমার ক্লাসে স্বাগতম। আমি শাহান আরা, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। চতুর্থ বর্ষের ছাত্ররা, তোমরা জানো যে আমি তোমাদের রাজনৈতিক ভূগোল এই কোর্সটি পড়িয়ে থাকি। আজকে রাজনৈতিক ভূগোল এই কোর্সটি থেকে সিলেবাসের রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্য এই চ্যাপ্টারটি থেকে ক্লাস নিব। তো এখন চলে যাই রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায় সেই আলোচনায়। রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্য বলতে দূরত্বের সার্বিক বৈশিষ্ট্যকে বোঝানো হয়ে থাকে। রাষ্ট্র যেহেতু কোনো পরিসরে অবস্থিত থাকে, সেহেতু এর পারিসরিক তথা বিস্তৃতিমূলক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বিস্তৃতি দূরত্বের মাত্রাকে নির্দেশ করে। রাষ্ট্রের বিস্তৃতিগত বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অবস্থান, গম্যতা, আয়তন, আকৃতি ও সীমানা। নিম্নে রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্যগুলো এখন রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে অবস্থান। তো অবস্থান রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ পারিসরিক বৈশিষ্ট্য। অবস্থানগত তারতম্য রাষ্ট্রের প্রাকৃতিক পরিবেশ ও সম্পদগত, চলাচল ও সংযোগগত এবং আন্তঃরাষ্ট্রীয় মিথস্ক্রিয়াগত তারতম্য সৃষ্টি করে থাকে। এই অবস্থান 4 ধরনের হয়ে থাকে, যথা পরম অবস্থান বা অ্যাবসলিউট অর অ্যাস্ট্রোনমিক্যাল লোকেশন, সমুদ্র উপকূলবর্তী অবস্থান বা সি সাইড লোকেশন, সামরিক কৌশলগত অবস্থান বা স্ট্র্যাটেজিক লোকেশন, সন্নিহিত অবস্থান বা রিলেটিভ লোকেশন। এখন পরম অবস্থান কি, এটি নিয়ে আলোচনা আসা যাক। পরম বা জ্যোতির্বিক অবস্থান রাষ্ট্রের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তৃতিকে নির্দেশ করে। আর পরম অবস্থানের সঙ্গে রাষ্ট্রীয় জলবায়ু ও মৃত্তিকার প্রত্যক্ষ প্রভাব রয়েছে। পরোক্ষভাবে বা ইনডিরেক্টলি বলা যায় যে এটি রাষ্ট্রের বনজ ও কৃষিজ সম্পদকেও প্রভাবিত করে। ক্রান্তীয় নিম্নাঞ্চলের মৃত্তিকা সাধারণভাবে স্থায়ী কৃষিকাজের উপযোগী নয়, আবার উচ্চতম অক্ষাংশের মৃত্তিকাও নানাবিধ কারণে ব্যবহারের উপযোগী নয়। মেরু অঞ্চলের জলবায়ু কৃষিকাজের অনুপযোগী। নিম্ন অক্ষাংশের জলবায়ু প্রায় হয় অত্যন্ত শুষ্ক, না হয় অত্যন্ত আর্দ্র। এটিও কিন্তু কৃষিকাজের তেমন উপযোগী নয়। তো রাষ্ট্রীয় সংগঠন ও রাজনৈতিক ক্রমবিকাশ সম্পর্কে রাষ্ট্রের পরম অবস্থান ও জলবায়ুর প্রভাবগত বিভিন্ন মতবাদ প্রাচীন গ্রিকদের মধ্যে প্রচলিত ছিল। এছাড়াও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ক্রমবিকাশে ইউরোপীয় নাতিশীতোষ্ণ জলবায়ুর বিশেষ প্রভাব রয়েছে বলেও প্রাচীন গ্রিকদের বিশেষ ধারণা ছিল। তবে বর্তমানে আধুনিক যুগেও ফেয়ারগ্রিভ, হান্টিংটন, মার্কহ্যাম প্রমুখ মনীষীগণও উল্লেখিত ধারণাটিকে সমর্থন করেছেন। রাজনৈতিক ক্ষেত্রে এই জলবায়ুর প্রভাবমূলক মতবাদের বৈজ্ঞানিক ভিত্তিটি যদিও খুব দুর্বল, তথাপি পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন জলবায়ু অঞ্চলে সামাজিক বিবর্তনের কোনো না কোনো সময়ে উচ্চমানের সভ্যতা ও শক্তিশালী জনগোষ্ঠীর আভাস ছিল বলে প্রমাণ পাওয়া যায়। এরপর আলোচনায় চলে যাই আমরা সমুদ্র উপকূলবর্তী অবস্থানটা কি। সমুদ্র উপকূলবর্তী অবস্থান বা সি সাইড লোকেশন। সমুদ্র উপকূলবর্তী অবস্থান বা সমুদ্র সম্মুখতা বা ওশেনিক ফ্রন্টেজ রাষ্ট্রের জলবায়ু, প্রতিরক্ষা এবং ব্যবসা বাণিজ্যকে প্রভাবান্বিত করে থাকে। সমুদ্রের নৈকট্য রাষ্ট্রের জলবায়ুকে সাধারণত নমনীয় সমভাবাপন্ন করে এবং সামুদ্রিক সম্পদ আহরণের জন্য বিশেষ সুবিধা সৃষ্টি করে। জাতীয় অভিগম্যতা এবং সামুদ্রিক পরিবহন ব্যবস্থায় সমুদ্র সম্মুখতার বিশেষ গুরুত্ব রয়েছে। স্থল বেষ্টিত বা ল্যান্ডলকড রাষ্ট্রসমূহ এরূপ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। সমুদ্র উপকূলবর্তী অবস্থানের প্রতিরক্ষাগত সুবিধাও রয়েছে। শত্রুপক্ষের গতিবিধির উপর নজর রাখা,
হামলাকারীকে সহজে কাবু করার ক্ষেত্রেও সমুদ্রের নৈকট্যজনিত অবস্থানের বিশেষ সুবিধা রয়েছে। এ প্রসঙ্গে বিশেষ গুরুত্ব আরোপ করেন মার্কিন নৌ বিশারদ এটি মাহান। সমুদ্রের সাথে সংযোগ রক্ষায় আন্তর্জাতিক নদী ও খালপথেরও বিশেষ ভূমিকা রয়েছে। ইউরোপের শিল্ড, রাইন, দানিউব, আফ্রিকার নীল এবং উত্তর আমেরিকার সেন্ট লরেন্স, এক্ষেত্রে উদাহরণ হিসেবে এই সমুদ্রগামী খালগুলোর নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন যে সমুদ্র এবং নদ নদীর আপেক্ষিক গুরুত্ব নির্ভর করে জলরাশির বছরব্যাপী উষ্ণতা, নদীর সমুদ্রগামিতা ও নাব্যতার বৈশিষ্ট্যের উপর। এরপরে আলোচনায় আসা যাক তৃতীয় যে অবস্থানটি, সেটি হচ্ছে সামরিক কৌশলগত অবস্থান বা স্ট্র্যাটেজিক লোকেশন। আচ্ছা, বৈদেশিক আক্রমণকে প্রতিহত করা, দেশের সীমানা ও বহির্বিশ্বের সঙ্গে সংযোগপথ রক্ষা করা, শত্রু বাহিনীর গতিবিধি লক্ষ্য করা এবং আক্রমণ হানার মতো সুবিধাজনক অবস্থানকেই সামুদ্রিক কৌশলগত অবস্থান বলা হয়। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী পানামা খাল পথের নিকটে অবস্থিত মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রের সামরিক কৌশলগত বিশেষ গুরুত্ব রয়েছে। অনুরূপ গুরুত্ব রয়েছে সুয়েজ খাল ও পারস্য উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলের বিভিন্ন এলাকাসমূহে, ভারত চীন সীমান্তে তিব্বতের, রুশ জার্মান সীমান্তের অস্ট্রিয়া, চেকোস্লাভিয়া ও পোল্যান্ডের, আবার রুশ চীন সীমান্তে মঙ্গোলিয়ার বিশেষ সামরিক কৌশলগত গুরুত্ব রয়েছে। সামরিক গুরুত্বের কারণেই জিব্রাল্টার, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ প্রভৃতি কতিপয় এলাকা এখনও ব্রিটিশ অধিকারভুক্ত রয়েছে। উল্লেখ্য, এই কৌশলগত অবস্থান পরিবর্তনশীল। রাজনৈতিক ও সামরিক অবস্থার পরিবর্তনের ফলে স্থানের কৌশলগত গুরুত্বের পরিবর্তন হয়ে থাকে। ভারত উপমহাদেশের স্বাধীনতা ও ইন্দোচীনে স্থিতিশীলতার প্রেক্ষিতে সুয়েজের পূর্ব দিকের বিভিন্ন অঞ্চলের সামুদ্রিক গুরুত্ব যথেষ্ট হ্রাস পেয়েছে বলে মনে করা হয়। সিঙ্গাপুর, দিয়েগো গার্সিয়া এবং অ্যাডেন থেকে ব্রিটিশ সামরিক ঘাঁটির অপসারণ এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর আলোচনায় আসা যাক সন্নিহিত অবস্থান বা রিলেটিভ লোকেশনে। সন্নিহিত অবস্থান রাষ্ট্রের সংলগ্নতা বা প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান নির্দেশ করে। সন্নিহিত অবস্থান বস্তুত রাজনৈতিক পরিবেশকে প্রকাশ করে। অবৈধ চলাচল, চোরাচালান, সীমানা লঙ্ঘন প্রভৃতি বিষয়ে সন্নিহিত রাষ্ট্র সম্পর্ক বা প্রতিবেশিক রাজনীতিকে বিশেষভাবে প্রভাবান্বিত করে থাকে। 1940 সালে, এখানে উদাহরণ হিসেবে বলা যায়, 1940 সালের এপ্রিল ও মে মাসে জার্মান কর্তৃক ডেনমার্ক, নরওয়ে এবং বেলজিয়াম আক্রমণের ঘটনা সন্নিহিত অবস্থানের তাৎপর্যকে বিশেষভাবে প্রকাশ করে। এখানে জার্মানির মূল লক্ষ্যই ছিল ব্রিটেন এবং ফ্রান্স। দক্ষিণ পশ্চিম সীমান্তের ম্যাগিনেট রেখা বা ম্যাগিনেট লাইন বরাবর হামলা না চালিয়ে উত্তর দিকে বেলজিয়ামের মধ্য দিয়ে এরূপ বিনা বাধায় হিটলারের জার্মান বাহিনী প্যারিস অধিকার করেন। ডেনমার্ক ও নরওয়ে দখলের প্রধান কারণই ছিল ব্রিটেনের বিরুদ্ধে বিমান ও সাবমেরিন আক্রমণের জন্য সহজ ও সুবিধাজনক ঘাঁটি লাভ করা। সন্নিহিত অবস্থান আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় বিশেষ ঐতিহ্য সৃষ্টি করে, যার প্রভাবে সন্নিহিত রাষ্ট্রবর্গের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র বিষয়েও প্রতিফলিত হতে দেখা যায়। আরব ইসরায়েল সম্পর্ক, ভারত পাকিস্তান সম্পর্ক, মিশর লিবিয়া সম্পর্ক এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। তো আজকের ক্লাসটিতে এই অবস্থানের এই চারটি ধরন নিয়ে আলোচনা করা হলো।
আগামী ক্লাসে আমি রাষ্ট্রের আয়তন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এর মধ্যে এই সময়ের মধ্যে আশা করি তোমরা ভালো থাকবে। এই বলে আজকের মতো শেষ করছি।